নেইমার জুনিয়র যে ব্রাজিলের স্কোয়াডে থাকবে এই জিনিসটা নিয়ে আমি এত বেশি কনফিডেন্ট ছিলাম যে গতকাল রাতে আমি স্কোয়াড ঘোষণাটা দেখিনি। আমি জানি না কই থেকে আমার এই কনফিডেন্সটা আসতেছিল, বাট আসতেছিল ফর শিওর। এবং যখন আমি তাকে স্কোয়াডে দেখছিলাম আমি খুব একটা সারপ্রাইজ হই না, কারণ আমার মনের মধ্যে বলতেছিল যে এ তো থাকার কথা, এ তো থাকবে। বাট ওর ইনক্লুশনের পর অনেকেই ক্রিটিসাইজ করতেছে, অনেকে প্রেস করতেছে। প্রেজিংয়ের জায়গাটা আমরা সবাই জানি, বাট ক্রিটিসিজম খুব কয়েকটা বিষয় নিয়ে তারা করতেছে। যেমন একটা জিনিস হচ্ছে, ভাই ও তো খুব একটা ম্যাচ খেলে না, ও তো ইঞ্জুরি প্রবণ, অল্পতে ইনজুর হয়ে যায়, প্লাস ওকে মিডিয়া হাইপের জন্য নেওয়া হয়েছে, ফ্যানদেরকে খুশি করার জন্য নেওয়া হয়েছে। আই অ্যাগ্রি, আমি আপনার কথার সাথে ফুললি অ্যাগ্রি করি যে সে ইনজুরি প্রবণ, তাকে মিডিয়া হাইপের জন্য নেওয়া হয়েছে, তাকে ফ্যানদেরকে খুশি করার জন্য নেওয়া হয়েছে, আমি সব মানি। বাট আমি সামনে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো যে কিভাবে শুধু কমার্শিয়াল ওয়েতে না, বাট ট্যাকটিক্যাল ওয়েতেও নেইমার এই টিমটাকে হেল্প করতে পারে। এবং আমি প্রিটি মাচ শিওর ওই ভিডিও দেখার পর আপনার নেইমারের প্রতি যদি একটু সিঙ্গেল নেগেটিভ ধারণা থেকে থাকে, ওই জিনিসটা দূর হয়ে যাবে। আমি শিওর, আমার নিজের প্রতি কনফিডেন্সটা আছে এবং নেইমারের প্রতি আমার কনফিডেন্সটা আছে দেখেই কিন্তু আমি এতটা চিল হইতে আছি। বাট আমরা সবাই হ্যাপি না? আমরা সবাই তো হ্যাপি। পুরো দুনিয়া এই লোকটার বিশ্বকাপে ইনক্লুশনের জন্য আমরা প্রে করছি, সবাই হ্যাপি, আমি হ্যাপি, আপনিও হ্যাপি। সো আপনার হ্যাপিনেসটাকে আমি আরেকটু বাড়াই দিই, কারণ আমরা ডিসাইড করছি যে আমাদের K6 সিন্ডিকেটে যে 20,000 ফ্যামিলি হয়েছে ফেসবুকে, সে উপলক্ষে আমি একটা গিভওয়ে রাখছি। এবং গিভওয়ে বলতে আমার কাছে কেমন কেমন জানি লাগে, আমি একটা গিফট আপনাদেরকে দিব। এখন দেখেন না ভাই, আমার কাছে তো অত বেশি টাকা না, আমি অত বেশি টাকা ফেসবুক থেকে আর্নও করি না বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করি না যে আমি সবাইকে জার্সি গিফট করতে পারবো। বাট আমি ডিসাইড করছি যে এখন থেকে প্রতি মাসে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে একটা করে জার্সি গিফট করবো। এবং আপনি এটা রিয়াল মাদ্রিদ ফ্যান হতে পারেন, বার্সেলোনা ফ্যান হতে পারেন, বায়ার্ন মিউনিক, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, যে দলেরই ফ্যান হন না কেন, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা গিফট দিতে চাই। এখন কিন্তু চলমান একটা গিভওয়ে আছে, যেটাতে হচ্ছে বিশ্বকাপের আগে সেটার আমি রেজাল্ট প্রকাশ করে দিব এবং ওই জায়গাটাতে আপনি আপনার ফেভারিট দলের জার্সি পেতে পারেন। গিভওয়ের রুলসটা খুবই সিম্পল, আপনি চাইলে খুব ইজিলি সেই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন। কমেন্টে আমি নিয়মগুলো রেখে রাখছি, খুব সিম্পল নিয়ম, বুঝছেন? খুব সিম্পল নিয়ম, আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন। ব্যাক টু দ্য ভিডিও। দেখেন ভাই, নেইমার যে এই দলে যে আছে এটা নিয়ে আমাদের কারো কোনো প্রকার দুঃখ থাকার কথা না, কারণ ভাই লেজেন্ড অফ দিস গেম। যদিও তার প্রতি আমার অনেক বেশি রাগ অভিমান আছে, বাট আজকে আমরা ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড কেমন হয়েছে সেটা নিয়ে একটু ছোট্টখাট্ট বিশ্লেষণ, আমার বুদ্ধিতে যতটুকু ধরে আমরা ওইটা নিয়ে কথাবার্তা বলবো। এখন দেখেন, কার্লো আনচেলত্তিকে অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করতেছে যে অনেকগুলো প্লেয়ারকে সে ইনক্লুড করেন, স্পেশালি জোয়া পেদ্রোর কথা বলা হচ্ছে। এখন ও এই যুক্তির কাউন্টার হিসেবে আমি বলতে চাই যে ভাই দেখেন, পৃথিবীতে এত এত ব্রাজিলিয়ান ট্যালেন্ট আছে ফুটবল বিশ্বে। সো কার্লো আনচেলত্তি শিওরলি সে নিজেও এটা নিয়ে ভাবছে যে জোয়া পেদ্রোকে সে রাখবে কিনা, এবং তার থেকে তো নিশ্চয় আমরা ফুটবল ভালো বুঝি না। সো ওই জায়গাটাতে সে যেহেতু করে নাই, নিশ্চয় কোনো কিছু ভালো দেখেই, প্লাস আরও কিছু অ্যালিগেশন লাগতেছে যে ফ্লামেঙ্গো ক্লাবটার প্লেয়ারদের প্রতি একটা বায়াসনেস কাজ করা হয়েছে এই স্কোয়াড সিলেকশনে। বাট ওইসব আমরা সাইডে রাখি। দেখেন, ফুটবল, পলিটিক্স এইসব নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাইও না, বলবো না। বাট যে 26 জনের স্কোয়াড দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে একটু ওয়াক থ্রু করবো। এখন দেখেন ভাই, একটা দলকে বিশ্বকাপ জিততে হলে আমার মতে তিনটা জিনিস তাদেরকে মানতে হয়। প্রথমত, প্লেয়াররা যথেষ্ট ফর্মে আছে কিনা। সেকেন্ড, তাদের স্কোয়াড ডেপথ প্রপারলি আছে কিনা। থার্ড, প্লেয়াররা যেই জায়গায় গিয়ে খেলবে, যেমন এবার বিশ্বকাপ হবে হচ্ছে আমেরিকা, কানাডা এবং হচ্ছে মেক্সিকোতে। সো ওই ওয়েদার নিয়ে, ওই ওয়েদারে তারা খাপ খাওয়াইতে পারবে কিনা। সো এই তিনটা জিনিস যারা প্রপারলি ইউটিলাইজ করতে পারে বা প্রপারলি যারা এই জিনিসটা মানতে পারে, তারা বিশ্বকাপ জিতে। বাট এই জায়গাটাতে ব্রাজিল একটু ডিফারেন্ট। বাকি 47টা টিমের জন্য এই তিনটা পয়েন্ট ভ্যালিড, বাট ব্রাজিলের জন্য আরেকটা এক্সট্রা পয়েন্ট লাগে, সেটা হচ্ছে ভাইব। আপনার প্রপারলি ফর্মে থাকতে হবে প্লেয়াররা, স্কোয়াড ডেপ থাকতে হবে, কন্ডিশনের সাথে মানায় নিতে, এবং প্লাস ব্রাজিলিয়ান প্লেয়ারদের ভাইবও ঠিক থাকতে হবে। কারণ ভাই এটা এখন সর্বস্বীকৃত যে ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে যদি প্রপারলি ভাইব দেওয়া যেতে পারে, তারা যদি প্রপারলি ভাইবে থাকতে পারে, দে ক্যান বিট এনি টিম। তারা যে কোনো টিমরা হারাইতে পারে। বাট যেদিন ভাইব আসবে না, সেদিন দেখা যাবে তারা মেক্সিকোর সাথে, বাংলাদেশের সাথে হেরে যেতে পারে। সো এরকম জিনিসপাতি কিন্তু তাদের সাথে হয়, এবং এই জিনিসটার প্রমাণ আপনারা সবসময় দেখবেন যে প্লেয়াররা ড্রেসিং রুমে তারা হচ্ছে কি সেলিব্রেশন করবে সেটা নিয়ে তারা হচ্ছে প্ল্যান করে থাকে, রাদার দেন তারা গেম প্লে কীভাবে করবে। সো ওই জন্য ভাইব জিনিসটাও থাকা লাগবে, এবং তাদের এই ভাইবের পিছনে কিন্তু কার্লো আনচেলত্তি অনেক বড় অবদান রাখতে পারে, কারণ উনিও একটু মজমা টাইপের কোচ, উনি একটু মজা করে, ম্যান ম্যানেজমেন্ট ওনার অনেক ভালো। বাট উনি যে 26 জনের স্কোয়াড দিয়েছে, সেই স্কোয়াডে কারা কারা আছে? গোলকিপিং পজিশনে 3 জন প্লেয়ারকে রাখা হয়েছে, অ্যালিসন বেকার, এডারসন, উইবারটন। এদের বাইরে কাকে রাখা যাবে? ভেন্টোকে। বাট লাস্ট
আল নাসেরের গেমে কি করা হয়েছে এটা আমরা ভালো করে জানি। সো ওই জন্য হয়তো উনিও খুব একটা সাহস দেখা নেই, এবং আমার মতে ব্রাজিল স্কোয়াডে স্টার্ট করবে, স্টার্টিং লাইন আপে অ্যালিসন দিয়ে স্টার্ট করা হবে, কিছু কিছু ম্যাচে এডারসনও থাকতে পারে, এবং পেনাল্টি শুট আউটে যদি যায় সেখানে উইভারটনকে স্থান দেওয়া যেতে পারে। এখন দেখেন যথেষ্ট অভিজ্ঞ একটা গোলকিপিং লাইন আপ আমরা এখানে দেখতেছি, বাট উইকনেসের জায়গা হচ্ছে এদের যথেষ্ট বয়স হয়ে গেছে। সো বিশ্বকাপ এখন মানে ফুটবল যেভাবে বর্তমান মডার্ন আলট্রা মডার্ন ফুটবল যেভাবে ওয়ার্ক করে, সেই জায়গাটাতে কিন্তু আপনার ফ্লুইডিটি অনেক বেশি থাকতে হবে, আপনাকে অনেক বেশি এনার্জেটিক থাকতে হবে। সেই জায়গাটা থেকে ব্রাজিল এই জায়গাটাতে একটা উইকনেস তাদেরকে কাজ করবে, বাট আরেকটা জায়গা হচ্ছে তাদের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব নেই। সো এই টিমটার গোলকিপিং পজিশনে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, বাট উইকনেসও আছে যে তারা যথেষ্ট পরিমাণ ফ্লুইড না, এবং দেখার বিষয় যে তারা কীরকমভাবে পারফর্ম করতে পারে। ডিফেন্স পজিশন নিয়ে আমি দেখতেছি অনেক ধরনের কথাবার্তা হইতেছে, এবং যেখানে মিলিটাও ইনজুর্ড হয়ে গেছে, এবং অনেকে সিলভাকে নেওয়া হয়নি বলতেছে যে এজ হয়ে গেছে। বাট যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে মার্কিনিউস সামনে ইউসিএল ফাইনাল খেলবে, প্লাস গ্যাব্রিয়েল আর্সেনালের প্লেয়ার, ব্রেমার সে হচ্ছে ইউভেন্টাসের প্লেয়ার, তারপরে হচ্ছে ইভানেস, তারপরে হচ্ছে লিও পেরেরা, লিও পেরেরা, এই কয়েকজনকে রাখা হয়েছে সেন্টার ব্যাক পজিশনের জন্য। আর ফুলব্যাক পজিশনে রাখা হয়েছে ড্যানিলো, ওয়েসলি, আলেক্সান্দ্রো, ডগলাস সান্তোস। এখন দেখেন ভাই, সেন্টার ব্যাক পজিশনে আমার মতে প্রপার আছে, এখানে কোনো প্রকার সমস্যা নেই। মিলিটাও যদি ইনজুর্ড না হইতো তাহলে তাকে রাখা যাইতো, প্লাস আরও পেরালদোকেও রাখা যাইতে পারতো, বাট রাখে নাই কিছু একটা চিন্তা করে। কিন্তু আমার মতে যে জিনিসটা আমি দেখতেছি যে সেন্টার ব্যাক পজিশনটা মোটামুটি সলিড আছে, এখানে কোনো প্রকার টেনশনের কিছু নাই। বাট ফুল ব্যাক পজিশনটা নিয়ে কার্লো আনচেলত্তি বিশাল রকমের একটা ঝামেলায় পড়তে পারে, কারণ যে দুই ফুল ব্যাক তাদেরকে স্টার্ট করবে, ডগলাস সান্তোস প্লাস আরেকটা জানি নাম কি আমি ভুলে গেছি, সো ওয়েসলি ডগলাস সান্তোস প্লাস ওয়েসলি, এই দুইজনে মোটামুটি স্টার্ট করার মতো প্লেয়ার, এবং দুইজনের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণ উইকনেস আছে। বাট এই জায়গাটাতে আরেক জিনিসটা হচ্ছে কার্লো আনচেলত্তিকে আমরা রিয়াল মাদ্রিদে যতটুকু দেখছি এবং এক্সে তার খেলাগুলো আমরা যতটুকু দেখছি, যে আমরা জানি যে তিনি কম রিসোর্সে ভালো ভালো একটা আউটপুট দিতে পারেন। সো এবং আমি যতটুকু বুঝতেছি, আমি যতজন অ্যানালিস্টের লেখা পড়ছি প্লাস যতজন অ্যানালিস্টের কথা শুনছি, সবাই একটা কথা বলতেছিল যে ফুলব্যাক নিয়ে কার্লো আনচেলত্তি মনে নিজেও খুব একটা চিন্তা করেন না, যার কারণে উনি চান যে মোটামুটি এত অ্যাটাকিং পজিশনে না গিয়েও দরকার প্রয়োজনে তারা হচ্ছে তাদের ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা যদি তারা সুন্দরভাবে করতে পারে, তাহলে আমার মতে মোটামুটি ওখানে কার্লো আনচেলত্তি নিজেও হ্যাপি থাকবে, প্লাস ব্রাজিলও মোটামুটি হ্যাপি থাকতে পারবে। সো সেন্টার ব্যাক পজিশন নিয়ে সেন্টার ব্যাক বলতেছি ডিফেন্স পজিশন নিয়ে মোটামুটি একটা ঝামেলা হইলেও আমার মতে খুব একটা সমস্যায় পড়বে বলে আমার মনে হচ্ছে না। এখন দেখেন, আপনি হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এত বেশি পজিটিভ কেন বলতেছেন। এখন পজিটিভ বলার পিছনে একটাই কারণ হচ্ছে ভাই, ওয়ার্ল্ড কাপ ইজ এ আনপ্রেডিক্টেবল টুর্নামেন্ট। ওয়ার্ল্ড কাপে কোন দল ভালো খেলে ফেলবে, কোন প্লেয়ার শাইন করে ফেলবে, ওই জায়গাটাতে কেউ জানে না। সো আগে থেকে ভাই এত ক্রিটিক্যাল হওয়ার আমার দরকার না, আমি জাস্ট নিজের দলটা নিয়ে একটু ক্রিটিক্যাল হবো, কারণ ওইটা নিয়ে আমি একটু ডিপ অ্যানালাইসিস করার ট্রাই করবো। বাট ওভারঅল বাকি টিমগুলো নিয়ে আমি যথেষ্ট পজিটিভে থাকি, যে সেই জন্য সবাই যেখানে ডিফেন্স নিয়ে অনেক বেশি কথাবার্তা বলতেছে, স্পেশালি ফুলব্যাক নিয়ে, আমার মতে খুব একটা সমস্যা হবে না। কার্লো আনচেলত্তি উইল ম্যানেজ ইট প্রপারলি, আমার অতটুকু আমার কাছে মনে হয়। এরপর মিডফিল্ড পজিশন নিয়ে আসি। মিডফিল্ড পজিশন নিয়ে আসলেই আমার যথেষ্ট পরিমাণ কনসার্ন আছে, এবং সবাই বলতেছে এই মিডফিল্ড ট্র্যাশ, বাট কিছু করার নাই। এবং ব্রাজিলের এই মিডফিল্ড সমস্যা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখতেছি। ব্রাজিলের এই মিডফিল্ড সমস্যা আমরা 18 বিশ্বকাপে দেখলাম, 22 বিশ্বকাপে দেখলাম, এবং 26 বিশ্বকাপ আমরা সেমভাবে দেখতেছি। এবং ক্লাসিক্যাল ওয়েতে ব্রাজিল যেভাবে খেলে, দুইজন ডাবল পিভট নিয়ে তারা খেলে, এক্স্যাক্টলি সেমভাবে এবারও স্টার্ট করতে পারে বলে আমার মনে হচ্ছে। যার কারণে আমরা দেখলাম যে মিডফিল্ড পজিশনে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ড্যানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা এদেরকে রাখা হয়েছে। এবং এখন কিছু করার নাই তো ভাই, আপনার টিম 100 তো সঠিক হইতে পারে না। ফ্রান্স টিমেরও কিন্তু সেম জায়গাতেই সমস্যা ছিল, বাট আই ওয়াজ পজিটিভ, এবং এই ভিডিও তো আমি যথেষ্ট পরিমাণ পজিটিভ থাকবো, কারণ ব্রাজিল টিমের মিডফিল্ডে আপনি কি জিনিস মিস করতেছেন, সেমভাবে গোলকিপিং পজিশনে যে জিনিসটা ছিল, যে ফ্লুইডিটি, ক্রিয়েটিভিটি প্লাস টেকনিক্যালিটি। বাট আমার কাছে এই স্কোয়াডটা দেখে আমার যতটুকু মনে হয়েছে যে কার্লো আনচেলত্তি এসব জিনিসের থেকে তিনি এক্সপিরিয়েন্স প্লাস স্টেবিলিটির দিকে তিনি মন দিয়েছেন, যার কারণে আপনি দেখবেন যে মোটামুটি হাট্টা দুইজন মিডফিল্ডার তিনি স্টার্ট করাবেন, ক্যাসেমিরো প্লাস ব্রুনো গুইমারেস, এবং ডিফেন্সিভ সলিডিটির জন্য তিনি এই দুইজন প্লেয়ারের উপর একটু ভরসা করবেন, এবং দুইজন কিন্তু যথেষ্ট পরিমাণ ওই রোলটা তারা প্লে করতে পারে। যেমন ক্যাসেমিরো ডেস্ট্রয়ার টাইপের একটা প্লেয়ার দিতে পারেন, ব্রুনো গুইমারেস রেজিস্টার টাইপের তিনি একটা গেম প্লে দিতে পারেন। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে সমস্যা হবে, বাট খুব একটা না। কিন্তু আমরা ঐতিহাসিকভাবেই জানি যে ব্রাজিল মিডফিল্ডে খুব ভালো রকমের সাফার করতেছে লাস্ট কয়েক বিশ্বকাপ ধরে, এবং ব্রাজিলের 22 বিশ্বকাপের পর যতজন কোচে আসছেন সবাই কিন্তু ট্রাই করছেন যে মিডফিল্ডটাকে একটু স্টেবল করার জন্য, বাট
কেউই খুব একটা কাজ করতে পারে না, এবং কার্লো আনচেলত্তি একটু লেট করে আসার কারণে তিনিও এই জায়গাটাতে খুব একটা ফ্রুটফুল ওয়েতে কিছু বের করতে পারেন না। সো উনি ট্রেডিশনাল ওয়েতেই চলে যাচ্ছেন। এবার আসেন অ্যাটাকিং পজিশন। অ্যাটাকিং পজিশনে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি, লুইস হেনরিক, রায়ান, এনরিক, ম্যাথিয়াস কুইনা, ইগার, থিয়াগো। ব্রাজিলের এই টিমটার মধ্যে সবচেয়ে সবচেয়ে ধরেন মানে কি বলতাম, সবচেয়ে স্ট্রং সাইড যদি আমি বলি তাদের অ্যাটাকিং সাইড। এবং এটা নিয়ে কোনো ডাউট নেই যে তিনি কার্লো আনচেলত্তি তার যে স্কোয়াড সিলেকশন ছিল সেই জায়গাটাতে মিডফিল্ডে তিনি যেমন পজিশন বেসড তিনি হচ্ছে যেভাবে স্কোয়াড সিলেক্ট করছিলেন, অ্যাটাকে তিনি টোটালি ডিফারেন্ট একটা ওয়ে নিছেন, ডিফারেন্ট একটা পাথ নিছেন এই স্কোয়াড সিলেকশনে। তিনি রেদার দেন পজিশনাল সিলেকশনের থেকে তিনি হচ্ছে প্রোফাইল বেসড প্লেয়ারদের নিছে। আপনি দেখবেন যে এত বেশি ভার্সেটাইল প্লেয়ারগুলো এখানে আছে, এত বেশি ডিফারেন্ট প্লেয়ার আছে এই টিমের মধ্যে, ডিফারেন্ট প্লেয়ার আছে যে আপনি বুঝবেন যে মোটামুটি কার্লো আনচেলত্তির এবার ফরমেশন বা ট্যাকটিক্স থাকবে অ্যাটাক বেসড। তিনি জানেন তার মিডফিল্ড একটু দুর্বল আছে, তিনি জানেন যে তার ফুলব্যাক পজিশন একটু ঝামেলা আছে। সো ওনার যে কাজ কারবারগুলো থাকবে বেশিরভাগ জায়গাটাই থাকবে তার অ্যাটাক বেস। কারণ আপনি এখানে দেখবেন যে আপনার প্রপার উইঙ্গার আছে, কে ভিনিসিয়াস জুনিয়র আছে, রাফিনা আছে, নেইমার জুনিয়রকে আমার মনে হয় না যে উইং পজিশনে খেলানো হবে, ওনাকে মোস্ট প্রবাবলি নাম্বার 10 পজিশনে খেলানো হবে এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার রোলে ওনাকে খেলানো হবে, এবং আই গেস উনি ওটাতে খুব একটা সমস্যায় পড়বেন না। এবং আমরা দেখতেছি মার্টিনেলিও আছে, এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে খুশি হয়েছি আমি যে প্লেয়ারটাকে দেখে সেটা হচ্ছে রায়ান, বর্নমাউথের 19 বছরের প্লেয়ার আই গেস। এবং ও যখন থেকে ডেবিউ করছে বর্নমাউথ আই গেস হারেনি। আমি স্ট্যাটটা সকালবেলা দেখছি, আমি কনফার্ম করতে পারি নাই, বাট এরকম একটা জিনিস আছে যে সে যখন থেকে স্কোয়াডে বা বর্নমাউথে ডেবিউ করছে তখন থেকে তার আর কোনো সমস্যা হয় নাই। এস্তেভাও সিলেক্ট হতে পারে নাই, বাট রায়ানকে স্কোয়াডে রাখা হয়েছে, এবং এটা আমি মনে করি যে তাকে হয়তো স্টার্টিং 11-এ রাখা হবে না, বাট সুপার সাব হিসাবে এনার্জেটিক একটা ফ্লো আনার জন্য তাকে যে কোনো মুহূর্তে নামে দেওয়া যেতে পারে। এরপর এনরিক, আমাদের ববিও আছে, এবং ববি যেভাবে খেলছে ফ্রেঞ্চ লিগে তার কেন সিলেকশন হবে না এই জিনিসটা নিয়ে আমার কোনো প্রকার ছিল না, এবং তার সিলেকশন নিয়ে কেউ খুব একটা কথা বলতেছে না, কারণ ওই প্লেয়ারটা ওইভাবে নিজেকে প্রুভ করছে। সে স্ট্রাইকার হিসেবে খেলছিল, সেন্টার মানে নাম্বার 9 হিসাবে রিয়াল মাদ্রিদে কয়েকটা ম্যাচ খেলছিল, বাট সে যখন ফ্রেঞ্চ লিগে গেছে সেখানে সে প্রপার রাইট উইঙ্গের টাইপের খেলছে, এবং তার দূরপাল্লার শটগুলো, তার যে স্পিড, এগুলো দিয়ে সে কিন্তু যে বেশ ভালো রকমের একটা কাজ কারবার করতে পারে। সো এটা গেল 26 জনের মোটামুটি একটা ওয়াক থ্রু। এইসব প্লেয়ারগুলো এবার ব্রাজিলকে রিপ্রেজেন্ট করবে বিশ্বমঞ্চে। এবার আসি যে ব্রাজিলের স্ট্রং সাইডগুলো কি কি এবং কেন। আচ্ছা, তার আগে বলি যে কেন ব্রাজিল এই বিশ্বকাপটা জিততে পারবে না এবং কেন তারা হট ফেভারিট না। ব্রাজিলকে আমার মতে খুব একটা লোক, যারা ব্রাজিল ফ্যান বাদে খুব একটা লোক বা নিউট্রাল ফ্যান যারা আছে, খুব একটা লোকেরা ব্রাজিলকে এবার টপ ফেভারিট হিসেবে ধরতেছে না, এবং আমার মতে এই জিনিসটা তাদের জন্য ভালো হিসেবে কাজ করবে। এখন দেখেন ধরতেছেন, এটার মেন কারণ কি, তাদের স্কোয়াডে কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, স্পেশালি মিডফিল্ডের কথা বলেন, ফুল ব্যাক পজিশনের কথাগুলো বলেন, এবং অনেকে নেইমার জুনিয়রের কথা বলতেছেন। বাট এই জিনিসগুলো মিস্টার কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে ডিল করতে পারেন। আমার কাছে এবার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটাই লাগতেছে যে তাদেরকে কেউ খুব একটা ফেভারিট হিসেবে ধরতেছে না। 2022 বিশ্বকাপে তাদেরকে এত বেশি ফেভারিট ধরা হয়েছিল, এত বেশি হাইপ দেওয়া হয়েছিল যে অল্প ভুলের জন্য এত বেশি ক্রিটিসাইজও করা হয়েছে যে প্লেয়াররা লাস্টে নার্ভাস হয়ে গেছে এবং ক্রোয়েশিয়ার এগেনস্টে হেরে চলে আসছে, এবং সেই ক্রোয়েশিয়াকে কিন্তু আর্জেন্টিনা খুব ভালোভাবে হারাইছিল। সো ওই জায়গাটা থেকে এবার যেহেতু তাদের প্রতি এত এক্সপেকটেশন নাই, সেই জিনিসটা তারা ভালোভাবে ডেলিভার করতে পারবে যে আমাদের উপর তোমরা এক্সপেকটেশন রাখতেছো না তো, সো আমরা ভালোভাবে ডেলিভার করব। সো ওই জিনিসটা হইতে পারে। সেকেন্ড, মিডফিল্ড নিয়ে আসলে কার্লো আনচেলত্তি নিজেই সাজাইতে পারে, এবং আমার মতে কার্লো আনচেলত্তি এই জায়গাটাতে দুইভাবে ফরমেশন সাজাইতে পারে। এক, যদি তিনি ডিসাইড করেন যে তিনি এই টিমটাকে নেইমার সেন্ট্রিক রাখবেন, আর আরেক হচ্ছে তিনি যদি এই টিমটাকে নেইমার সেন্ট্রিক না রাখেন। নেইমার সেন্ট্রিক যদি রাখা হয় আমার মতে ফরমেশনটা থাকবে হচ্ছে 4-2-3-1। আমি একটু এলোমেলো করে ফেলছি। 4-2-3-1, যেখানে নাম্বার 10 পজিশনে নেইমার খেলবেন। আর যদি নেইমারকে তিনি না রাখার প্ল্যান করে রাখেন বা নেইমারকে যদি সাবস্টিটিউট হিসেবে নামানোর প্ল্যান করে থাকেন, আমার মতে সেই জায়গাটাতে তিনি 4-4 পজিশনে যেতে পারেন, যেখানে ক্যাসিমেরো, ব্রুনো গুইমারেসের আমরা একটা ডাবল পিভট একটা জুটি আমরা দেখতে পারি। সো এই জিনিসটা হতে পারে। এবার আসি নেইমারকে নিয়ে যারা কথা বলতেছেন। এখন নেইমার কিন্তু চাইলে নেইমারের এই যে উইকনেসটা সেটা তিনি কাটাতে পারেন। তিনি যদি একটা সাবস্টিটিউট রোল প্লে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার মতে উনি হইতে পারেন এবারের বিশ্বকাপে ব্রাজিলের একটা ট্রাম্প কার্ড। আমি বলছি যে আমি এরকম একটা ভিডিও নিয়ে আসবো, সো ওইটার জন্য একটু ওয়েট করেন। বাট
নেইমার আমার মতো খুব একটা উইকনেস হিসাবে কাজ করবে না। তার ইনজুরি আছে, তার বয়স আছে, তার ফ্লুইডিটির অভাব আছে, তার আগের মতো এনার্জি নেই, তার আগের মতো স্ট্যামিনা নেই, অনেক কিছু। বাট আসবে ভাই, আসবে। নেইমার সমস্যা হবে না, অতটুকু আমি ওই ভরসাটা রাখতে পারি। আর আরেকটা মজার জিনিস আমি দেখলাম যে 2002 সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জিতছিল তখন বিএনপি ক্ষমতায় ছিল, এবার বিএনপি ক্ষমতায় আছে। আচ্ছা, যাই হোক। সো আমার মতে ব্রাজিল হয়তো এবার টপ 4-এ, আমি যদি সিলেক্ট করি আমি সেখানে হয়তো টপ 4-এ তাদেরকে রাখবো না। বাট ইট ইজ ওয়ার্ল্ড কাপ, এবং ওয়ার্ল্ড কাপ ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। সো খুব একটা প্যারা নেওয়ার কিছু নয়। ব্রাজিল ফ্যানরা, আমার এই আর্জেন্টিনা জার্সি দেখে আপনি হয়তো রাগ করতে পারেন, বাট আমার মতো নেইমার ফ্যান অনেক ব্রাজিল সমর্থক না, বুঝছেন? সো ওই জিনিসটা নিয়ে খুব একটা আমাকে ডাউট করার কিছু না। আমি নেইমারের হিউজ ফ্যান, যদিও তার প্রতি আমার রাগও বেশি আছে। সো দ্যাট ইজ দ্য ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে কোন টিমকে নিয়ে আমরা এই অ্যানালাইসিসটা করবো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। বাট পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, এবং নেইমারের খেলা আমরা দেখবো প্রপারলি। বাই।